11 ফুট 9 ইঞ্চি লম্বা এবং 36 ফুট বেদ। এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর ইতিমধ্যে কিন্তু শিবনিবাসের একেবারে খুব কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, হাতের কাজ কিন্তু করছে, কি সুন্দর বানাচ্ছে হাত দিয়ে। এটা পুরোটা বাঁশের না বুঝি। এত খৈবুর কি কারণটা কি এই পুজোকে কেন্দ্র করে? পুজোর প্রসাদ এটা। দেখো এই মুহূর্তে এসে পৌঁছে গেছি একেবারে সীমান্তবর্তী স্টেশন মালদিয়া, যেখানে আর কি শিবের আবাস শিবনিবাস। একেবারে স্বাধীনতার প্রাককালে দাঁড়িয়ে এটা কিন্তু 18 আগস্ট স্বাধীনতা হয়েছিল, এই জায়গাটা পতাকা উত্তোলন হয়েছিল। আর এখানে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই বড় মন্দির 3টি নির্মাণ হয়েছিল, তার মধ্যে হচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির। এবং এই মন্দিরকে কেন্দ্র করেই শিবরাত্রির দিন খুব সুন্দর এক মেলার অনুষ্ঠান এখানে করা হয় এবং লাখো লাখো মানুষের কিন্তু এক সমাগম ঘটে এই সময় দাঁড়িয়ে। যারা আর কি শিয়ালদা কিংবা রানাঘাট হয়ে আসতে চাইছেন তাদের জন্য বলবো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই হয়ে বাজার দিকে চলে যেতে হবে। বাজার থেকে আপনারা কিন্তু টোটো অটো প্রভৃতি কিন্তু যানবাহন পেয়ে যাবেন। আর এখান থেকে আমাদের যাত্রা শুরু শিবনিবাসের দিকে। কত করে নিচ্ছ দাদা শিবনিবাস? 20 টাকা। এটা কি এই মেলার সময় 20 টাকা বা অন্যান্য সময় 20 টাকা? না, মেলার সময় 20 টাকা, ওই 20 টাকা ব্রিজের ওপিটে নামছে। আচ্ছা আচ্ছা। আর এপিটে নামলে 15 টাকা। আচ্ছা। আর ইতিমধ্যে কিন্তু শিবনিবাসের একেবারে খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই চুনি ব্রিজের ওপরের ভিউটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। সুপ্রভাত, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি অধুনা পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ ব্লগের এই শিবনিবাসে। আর এই শিবনিবাসেই কিন্তু আমাদের বাংলার কাশী অবস্থিত। বাংলার অধিপতি কৃষ্ণচন্দ্রের রাজার হাতে তৈরি বা প্রতিষ্ঠিত এই শিবনিবাস 1754 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। 1752 খ্রিস্টাব্দে স্থানান্তরিত হয় এইখানে তার রাজধানী। তো আজকেই তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো সেই শিবনিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সেটা, এবং তাছাড়া এখানকার যে ভূমি একাদশীর যে মেলাটা হয় সেই মেলাকে কেন্দ্র করে যে মানুষের সমাগম, সবটাই কিন্তু বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওর সঙ্গে দেখুন, দেখতে থাকুন। একেবারে চুন্নি নদীর ওপরে অবস্থিত এই বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো পার করে আমরা কিন্তু পৌঁছে যাব শিবনিবাস মন্দিরের একেবারে অভ্যন্তরে। দেখো, যেমনটা কি বলছিলাম যে জনসমুদ্র, সেই জনসমুদ্র কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘটেছে, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসছেন। বিভিন্ন শোপিসের ব্যবস্থা কিন্তু আছে, শোপিসগুলো বিক্রি হচ্ছে। গরমে গলা ভেজানোর জন্য সুন্দর পেপসির ব্যবস্থাও কিন্তু আছে, এবং হাতে তৈরি করা যে আর্টের যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমরা এই মেলায় পেয়ে যাবে। এখানে বসেই বানাচ্ছেন, একটু কথা বলে আসি একটু। এখানে বসে বানানো হচ্ছে পুরো বাঁশের? আচ্ছা আচ্ছা, মানে প্রতি বছর আসেন এখানে? প্রতি বছর আসা পড়ে? আচ্ছা আচ্ছা। ছোটোবেলায় বিভিন্ন খেলাধুলো নিয়ে আমরা শৈশবে করেছি, সেই শৈশবের দিনগুলো কিন্তু একেবারে মনে পড়ে যাচ্ছে। ওনারা নিজে হাতে কত সুন্দর বানিয়েছেন, কচ্ছপ থেকে শুরু করে। আচ্ছা, এটা কি হবে? দড়ি? বাহ! বাচ্চাদের আকর্ষণ করার জন্য এতে খুব সুন্দর এক প্রচেষ্টা। মানে ওনাদের এটাই কিন্তু রুজি রোজগার, আর সেক্ষেত্রে রুজি রোজগারকে কেন্দ্র করে চলছে মেলা। আর এই যে মানুষের সমাগম সেটা তোমাদেরকে একটু দেখায়। প্রায় 18 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় শিবনিবাসের বুকে। রাস্তার এক পাশে অবস্থিত রামসীতা মন্দির এবং রাস্তার আর এক পাশে অবস্থিত রাগেশ্বরী মন্দির এবং রাজরাজেশ্বরী মন্দির। মানুষের ঢল কিন্তু চোখে দেখার মতো, মানে দিকে দিকে মানুষ কিন্তু আসছে, মানুষের জনসমুদ্র করছে এখানে। আর এই মন্দিরের মধ্যে অবস্থিত কষ্টি পাথরের রামচন্দ্র এবং মাতা সীতা আছে অষ্টধাতু। বিগ্রহগুলো খুব সুন্দর, একেবারে অনুভূতি এক অন্যরকম চলে আসে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে। একটা বিষয় না বললে নয়, এই যে আমাদের একেবারে সম্মুখে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির, বা এই মন্দিরের অভ্যন্তরে আছে
এশিয়া দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর একেবারে পাশেই অবস্থিত রাগেশ্বরী মন্দির। 1754 খ্রিস্টাব্দে তৈরি হয় রাজরাজেশ্বর মন্দির এবং 1762 খ্রিস্টাব্দে তৈরি করা হয় কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় মহিষী অনুসারে এই তৈরি করা হয় এই মন্দিরটি রাগেশ্বর। আর একেবারে পার্শ্ববর্তী যে মন্দিরটি দেখা যাচ্ছে এটা হচ্ছে রাম সীতা মন্দির। একই সঙ্গে এই তিনটি মন্দির কিন্তু আমরা দেখতে পারি। এছাড়া 108টি মন্দির এখানে কিন্তু অবস্থিত ছিল, যে কারণে এই 108টি শিব মন্দিরকে কেন্দ্র করেই এই জায়গার নাম করা হয় শিবনিবাস বা শিবের আবাস। শিব যেখানে বসবাস করেন সেই শিবনিবাস। দামের ডালা আছে। আচ্ছা, কত দামের ডালা আছে দাদা? 50, 100, 20 আছে। 50, 20, 100 সব রকম ডালাই কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে। সাধ্যমতো সেটুকু নিতে পারবে। 50, 100 এবং 20 বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আর পুণ্যার্থীদের ভিড় সেটা কিন্তু চোখে পড়ার মতন। রাজরাজেশ্বরী মন্দিরের একেবারে সম্মুখে 1754 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই মন্দির নির্মাণ হয়। আর 1752 খ্রিস্টাব্দে তিনি এই শিবনিবাস অঞ্চলে আসেন, যেটা আর কি শিবনিবাসের আগের একটি নাম ছিল, সেটি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা চলো আগে শিবনিবাসের মন্দিরের যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সেটা তোমাদেরকে একটু দেখে নিয়ে আসি। মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি আর এখানে একজন পুরোহিত মশাই আছেন যিনি আর কি দায়িত্বে আছেন। আচ্ছা, এবারে কি একটু বেশি ভিড় দেখা যাচ্ছে নাকি? মাধ্যমিক পরীক্ষা ছিল, হ্যাঁ হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, তার জন্য একটু বেশি পুণ্যার্থী আসা যাচ্ছে। খুব বেশি না, মানে মোটামুটি। আচ্ছা আচ্ছা, প্রায় 250 বছরের বেশি প্রাচীন এই মন্দির। 262 বছর। 262 এবার হলো, তাই তো? আচ্ছা, মানে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে তো 1754 সালে এটা হয়েছিল, ওনার প্রথম মহিষীর কে কেন্দ্র করে নাকি? প্রথম, হ্যাঁ ওটা হ্যাঁ ওটা দ্বিতীয়, সেকেন্ড এটা। তো দেখা যাচ্ছে যে এই যে রাগেশ্বর মন্দির আর হচ্ছে রাজরাজেশ্বর মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে কিন্তু অবস্থিত। পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ার মতন। যেমনটি আর কি তারকেশ্বরে দেখা যায়, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জল নিয়ে আসছেন, জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছেন। এই পুণ্য লগ্নে পুণ্য তিথিতে মানুষ কিন্তু আসছেন তাদের মনোকামনা এবং বাসনা পূর্ণ করার জন্য এবং বাবার সান্নিধ্যে চলে আসার জন্য। দাদা, কোথা থেকে জল নিয়ে আসছেন? আমি বাড়ি থেকে দুধ নিয়ে আসছি। দুধ নিয়ে এসছেন? আচ্ছা, দুধ অভিষেক করবেন তাই তো? তো আজকের দিনটাতে মানে শিবলিঙ্গে আপনারা দুধ অভিষেক থেকে শুরু করে গঙ্গা জল থেকে শুরু করে প্রভৃতি কিন্তু আপনারা পুণ্য লাভের জন্য মানুষ এখানে আসছেন। আর এটাই সেই শিবলিঙ্গ। এভাবে এক পাশে সিঁড়িতে উঠে রাজরাজেশ্বরী মন্দিরের এই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে তাদের মনস্কামনা পূর্ণ করছেন আর যে যার মতন প্রার্থনা করছেন দেবাদিদেব মহাদেবের কাছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, 11 ফুট 9 ইঞ্চি লম্বা এবং 36 ফুট বের। এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। 1754 সালে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই মন্দিরটি নির্মাণ হয়। মন্দিরের একটি বিশেষত্ব যেটা দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে টিয়া পাখি কিন্তু দেখা যাচ্ছে। এখানে পুকুর করা আছে, সেই টিয়া পাখিগুলো কিন্তু বসবাস করে। আর মিনার অবস্থিত, এটা হঠাৎ করে দেখলে একটু মন্দির থেকে একটু অন্যরকমই মনে হবে, অনেকটা গির্জা গির্জা মনে হবে, কিন্তু তা না। তখনকার দিনের এই মন্দিরটি কিন্তু এইভাবেই নির্মাণ করা হয়, রাজরাজেশ্বর মন্দির। যে তিলক দিয়ে দিচ্ছে, দেখো তিলক ভগবানের কাছ থেকে
বাহ, খুব সুন্দর একটা তিলক জল, আমি নিজে বুঝতে পারছি না কতটা হয়েছে। তোমরাই কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমায়। আর এনারা কিন্তু কঠোর এই রোদের মধ্যে ওনারা কিন্তু পরিশ্রম করছে, এটা মানুষের স্বার্থে করছে, পয়সা ইনকামের জন্য কিন্তু ওনারা আসেননি, ধর্মের প্রচারের কারণে ওনারা আসছেন। কৃষ্ণ ভাবাবেগে এবং শিব ভাবাবেগে, মানে দেবাদেব মহাদেবের ভাবাবেগ তারা এই শিবরাত্রির দিন এসে উপস্থিত হয়েছেন শিব নিবাসে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, তাদেরকে তিলক পরিয়ে দিচ্ছেন, যার যেটুকু সামান্য হয় সাধ্য মতো সেই যেটুকু দিচ্ছে, আর তারা কিন্তু তাদের খুশি। জুম করে বুঝি এত খই মুড়কি কারণটা কি? এই পুজোকে কেন্দ্র করে পুজোর প্রসাদ এটা? আচ্ছা, মানে এই যে মুড়কি আছে আর খই আছে, এ তো মনে হচ্ছে বাড়িতে বানানো নাকি নিজেদের? এই এখানে বসেই বানাচ্ছেন মুড়কি এবং খই? তো দেখো, মানে যারা শিবনিবাসে আসছো তাদের ক্ষেত্রে বলে, এই যে এটা হচ্ছে প্রসাদ, ওনারা কিন্তু এখানে নিজেরা বসে বানাচ্ছেন, এরকম কিন্তু মেশিনারি কোনো কিছু হচ্ছে না। আর এই যেখানে হাতে করেই বানাচ্ছেন, যারা যারা আসছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। বিভিন্ন দোকান কিন্তু এখানে আছে। কত করে কেজি নিচ্ছ? 100 টাকা কেজি, মানে অন্যান্য দিনের তুলনায় আজকের দামটা একটু অন্যরকম, প্রসাদ যেহেতু। আচ্ছা, ঠিক আছে। তো 52 শেষ দিকে বাংলার বিভিন্ন প্রান্তে বর্গীদের আক্রমণ, এবং এই আক্রমণের ফলে নদিয়ার অধিপতি রাজা কৃষ্ণচন্দ্র এই মাঝদিয়ার জঙ্গলে এসে কিন্তু আশ্রয় নেয়, এবং এখানে এক ডাকাতের কিন্তু উপদ্রব ছিল। সেই ডাকাতকে বধ করে এখান থেকে বিতাড়িত করে, সমস্ত দলবলকে বিতাড়িত করে এখানে সাময়িকভাবে রাজধানী কিন্তু প্রতিষ্ঠিত করেন, এবং পরে 1754 খ্রিস্টাব্দে এই বাংলার বুকে কাশী তিনি কিন্তু তৈরি করেন। কারণ বাংলার কাশী কেন বলা হচ্ছে, কারণ কাশী থেকে কিন্তু আনা হয়েছিল এই বিগ্রহটি। প্রায় 11 ফুট 9 ইঞ্চি এই উচ্চতায় এবং 36 ফুট বেড়ে এই শিবলিঙ্গটি। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই শিব মন্দিরটি, আর এখানে বাংলার কাশী বলেও কিন্তু অভিভূত করা হয় এই মন্দিরটিকে। যে হাতেই তৈরি করছো একেবারে জায়গায় বসে? ওটা কি করছো, কুলো? কত কি নেবে ওটা? কত কি নেবে ওটা? বিক্রি দাম আছে 40 টাকা। পুরোটা বাঁশের, হাতের নিপুণ হাতে কিন্তু ওনারা বানাচ্ছে, বাঁশের কুলো আর কি। কুলো থেকে শুরু করে ঝুড়ি প্রভৃতি কিন্তু হাতে তৈরি করা হচ্ছে। যারা শিবনিবাস আসছেন তাদের ক্ষেত্রে বলবো, এখানে কিন্তু বিভিন্ন রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে, আর এইগুলো রুদ্রাক্ষগুলো ওনারা কিন্তু এখানে বসেই পরিষ্কার করে দেবে। কত করে বেচছেন দাদু? 10 টাকা। তুমি নিজেই তুলে নাও, 10 টাকা বাবা। 10 টাকা করে বেচছেন? তুমি দাও না 55। আচ্ছা, এটা কি কয়মুখী? এটা এটা পঞ্চমুখী। পঞ্চমুখী। আপনাদের সমস্ত রকম পাওয়া যায়, একমুখী, দুমুখী, নাকি শুধু পঞ্চমুখী? পাওয়া যায় না, দুমুখী, 4 মুখী, 6 মুখী পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, 10 টাকা নিচ্ছেন মাত্র? মাত্র। মানে এই রুদ্রাক্ষের তো মানে দামের সঙ্গে তুলনা করা হয় না, তবু এটা একেবারে অমিল, পাওয়াই যায় না। এখানে রুদ্রাক্ষ গাছও তো নেই আশপাশে? এই আশেপাশে নেই, এগুলো আসে নেপাল থেকে, হরিদ্বার থেকে। আপনি কি এরকম মেলায় মেলায় যান? মেলায় মেলায় যায়। কেমন বেচা কিনা দেখছেন? ভালো পাচ্ছেন? বেচা। ভালো বেচা কিনা হচ্ছে। দাদু কিন্তু এসছেন এই রুদ্রাক্ষ বেচতে, একেবারে জায়গায় বসে পরিষ্কার করে দিচ্ছেন, আর যে যার মতন করে এই যে ছাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু কুলের বীজ না, অনেকে কিন্তু মনে করেন কুলের বীজ প্রভৃতি, কিন্তু তা না, একেবারে রুদ্রাক্ষ ফল, একদম পঞ্চমুখী ফল বাবা, অরিজিনাল ফল। আর এই দিদি ভাই নিচ্ছে এটা। শান্তি দিচ্ছেন। এই যে মানুষ আসছেন বিভিন্ন জায়গার থেকে। আপনি গেছিলেন কুম্ভতে? হ্যাঁ, এবার গেছিলেন? গেছিলাম, সাগরে গেছিলাম। গঙ্গাসাগর গেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ট্রেনে করে যেতে? 2 নম্বরে ছিলাম। এবার তো যেতে একটু কষ্ট হয়েছিল। না, আমাকে আগে আগে যাই। আগে আগে যান আপনারা। কজন গেছিলেন এখান থেকে? আমরা 4-5 জন গেছিলাম একসাথে। 4-5 জন। বাহ বাহ বাহ। মানে দেখো, ওনারা কিন্তু মানে যাযাবরের মতন একেবারে আমরা সব জায়গায় ভগবানের পিছনে ঘুরে বেড়াচ্ছেন। আর মাঝে জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। মাছ দিয়া ভাজন খাচ্ছে। মাছ দিয়ে ভাজন ঘাট। আপনারা দিদি ভাই এখানেই বাড়ি? আচ্ছা, প্রতি বছর তো এখানে আসেন বাবার মাথায় জল ঢালতে? হ্যাঁ, প্রত্যেকবার। কেমন লাগে অন্যান্য মানুষ যারা আসেন? আর মেলা তো খুব সুন্দর হয় হ্যাঁ, আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো দেখো, দিদি ভাইদের সঙ্গে কিন্তু কথা বলে যেটুকু বুঝলাম যে এই দিনটার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে। এই শিবরাত্রির দিন প্রায় 18 দিনব্যাপী এখানে মেলা অনুষ্ঠিত হয়। তাছাড়া এই দিনটাকে কেন্দ্র করে খুব সুন্দর এক অনুভূতির জায়গা তৈরি হয় এই শিবনিবাসের বিভিন্ন প্রান্তরে। একটা সময়